বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের আজকে দশম অধ্যায়ের যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 11তম অধ্যায়ের থেকেই আলোচনা করব এবং আজকের পাঠ হবে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা। গত সপ্তাহে আমি অর্থনৈতিক ব্যবস্থা এবং জাতীয় সম্পদ সম্পর্কে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকের আলোচনা হবে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা। গত সপ্তাহে আমরা যেটা আলোচনা করেছিলাম যে বর্তমান বিশ্বে প্রধানত 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে। এর মধ্যে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। এখন এই যে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আজকের আলোচ্য সূচি। তো প্রথমে আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানব। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো তা হলো উৎপাদনের উপাদানসমূহের মালিকানা, উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, অবাধ প্রতিযোগিতা, ভোক্তার স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন এবং শ্রমিক শোষণ। এই 6টি হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এখন উৎপাদনের উপাদানসমূহের মালিকানাটা কি? ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ যথা ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এগুলো সবই হচ্ছে ব্যক্তি মালিকানাধীন। অর্থাৎ ব্যক্তি তার সম্পদ বা আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে, শ্রমিককে নিয়োগ দিতে পারে, মূলধন বা পুঁজি গঠন করতে পারে এবং ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে। এইসব বিষয়ে ব্যক্তি নিজেই সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এরপর হচ্ছে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা গোষ্ঠীগতভাবে যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে এবং সেজন্য প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে কোনো রকমের বিধিনিষেধ নেই। এই ব্যবস্থায় প্রায় সকল অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। ধনতান্ত্রিক অর্থনীতিকে অনেক সময় মুক্ত বাজার অর্থনীতি বলা হয়। ধনতান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা এবং উৎপাদন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা। এক্ষেত্রে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যিনি মালিক, তিনি উৎপাদন করার, ভোগ করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। এক্ষেত্রে কেউ বাধা দিতে পারবে না। এবার হচ্ছে অবাধ প্রতিযোগিতা। যে কোনো ব্যক্তি যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ নিতে পারে। তাই বাজারে একই দ্রব্যের বহু সংখ্যক উৎপাদক থাকেন এবং তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। অর্থাৎ একই দ্রব্য বিভিন্ন লোক
উৎপাদন করতে পারে। এবং প্রতিযোগিতাটা কিসের, যে কে সেই দ্রব্যের মান ভালো করবেন এবং দ্রব্যের দাম কম হবে, এটা একটা প্রতিযোগিতা থাকে। উৎপাদক বা বিক্রেতা এবং দ্রব্যের ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। ভোগকারী কত কম দামে কিনবে সেটাও প্রতিযোগিতা চলে, এর মধ্যেই সঠিক দামটা নির্ধারিত হয়। এবার আছে ভোক্তার স্বাধীনতা। ভোগকারী বা ভোক্তা কোনো দ্রব্য কি পরিমাণে গ্রহণ করবে বা ক্রয় করবে বা ভোগ করবে এই বিষয়ে সে সম্পূর্ণ স্বাধীন। সে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবে, তার পছন্দ অনুযায়ী, তার আয় অনুযায়ী, দ্রব্যের বাজার মূল্য দ্বারা সে সিদ্ধান্ত গ্রহণ করবে। এবার হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যই হচ্ছে উৎপাদন প্রক্রিয়া, অর্থাৎ ব্যক্তি সে তার দ্রব্য উৎপাদন করে সর্বাধিক মুনাফা বা লাভ কিভাবে করবে সেটা তার নিজস্ব ব্যাপার, সেক্ষেত্রে সে সম্পূর্ণ স্বাধীন। যে দ্রব্যের মুনাফা বেশি, উৎপাদনকারী সেই দ্রব্যই বেশি উৎপাদন করবে এবং বিনিয়োগ করবে, এক্ষেত্রে সে সম্পূর্ণ স্বাধীন। এবার হচ্ছে শ্রমিক শোষণ। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শ্রমিক শোষণ, অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে সর্বাধিক মুনাফা অর্জনের জন্য পুঁজিপাতীরা অর্থাৎ বিনিয়োগকারীরা দ্রব্যের উৎপাদন ব্যয় কম রাখার জন্য এবং বেশি মূল্য পাওয়ার জন্য শ্রমিককে তার ন্যায্য মজুরি থেকে কম মজুরি দিয়ে থাকে। শ্রমিক প্রাপ্যের চেয়ে কম মজুরি পান, আর পুঁজিপাতি বা উদ্যোক্তা তার প্রাপ্যের চেয়েও বেশি অর্থ উপার্জন করেন, অর্থাৎ এক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয় না। এরপর আছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা, উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বন্টন ধনতান্ত্রিক ব্যবস্থার চেয়ে সম্পূর্ণ আলাদা। সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা কিভাবে নির্ধারিত হয়? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। সম্পদের উপর কোনো রকম ব্যক্তি মালিকানা থাকে না। সমাজতন্ত্র হচ্ছে সমাজের অর্থনৈতিক সংগঠন, অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থায় সমস্ত সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র, এখানে ব্যক্তি কোনো সম্পদের মালিক থাকতে পারবে না। এবার আছে অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকার দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ গ্রহণ এবং বাস্তবায়ন করে, অর্থাৎ এই উৎপাদনের ক্ষেত্রে এবং সেবার ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং বাস্তবায়ন করে থাকে। কোন দ্রব্য কি পরিমাণে, কখন এবং কোন প্রক্রিয়ায় উৎপাদিত হবে এবং এই দ্রব্য কাদের নিকট সরবরাহ করা হবে, এসবই সরকার স্থির করে থাকে। এখানে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ বা বিনিয়োগের কোনো সুযোগ নাই। এবার আছে ভোক্তার স্বাধীনতার অভাব। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদকের যেমন উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের কোনো স্বাধীনতা নাই, ঠিক তেমনি ভাবে ভোগকারী নিজ ইচ্ছামতো দ্রব্য সামগ্রী ভোগের সুযোগ নাই।
উৎপাদক সরকার, অর্থাৎ যিনি উৎপাদন করেন তাকে বলা হয় উৎপাদক। উৎপাদক হচ্ছে সরকার। তিনি নির্ধারিত দ্রব্য সামগ্রী উৎপাদন করেন এবং ভোগকারী সেগুলো প্রয়োজন মতো ক্রয় ও ভোগ করে। যেমন আমরা এক্ষেত্রে যদি বলতে পারি যে বিদ্যুৎ, গ্যাস, পানি এটা সরকার উৎপাদন করেন এবং এক্ষেত্রে ভোক্তার স্বাধীনতার অভাব। সরকার যদি দিতে চায় দিবে, না দিলে না দিবে, এবং সরকার ভোক্তাকারীকে যতটুকু পরিমাণ সরকার দেওয়ার ইচ্ছা দিবে, এর বেশি দিবে না। এটা নিয়েই ভোক্তাকারীকে তার প্রয়োজন মেটাতে হবে। এবার হচ্ছে অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য। গণতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য সর্বাধিক মুনাফা অর্জন, আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ এবং জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের লক্ষ্যে পরিচালিত হয়। গণতান্ত্রিকটা হচ্ছে তার উৎপাদক সর্বাধিক মুনাফা অর্জন করে থাকেন, আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় জনগণের উৎপাদক জনগণের কল্যাণ সাধনের জন্যই উৎপাদন করে থাকেন। এখানে ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই। আয় বন্টন। গণতান্ত্রিক ব্যবস্থায় মুনাফা পুঁজিপাতে এবং উদ্যোক্তা গ্রহণ করে থাকে। মুনাফার মধ্যে শ্রমিকের মজুরির একটি অংশ থাকে যা তাকে দেওয়া হয় না, অর্থাৎ আগে আমি বলেছি শ্রমিক শোষণ। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র বা সরকার। রাষ্ট্রই শ্রমিকের মজুরি প্রদান করে এবং উৎপাদনের অন্যান্য ব্যয় নির্বাহ করে। এখানে শ্রমিকের মজুরির প্রদানের মূলনীতি হলো প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। এই ব্যবস্থায় বেকারত্ব থাকে না, কারণ রাষ্ট্র প্রত্যেকের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে থাকেন। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার এইসব বৈশিষ্ট্যের কারণে অর্জিত সম্পদের সুষম বন্টন হয়। সমাজতান্ত্রিক অর্থনীতিতে জনগণের প্রয়োজন অনুযায়ী উৎপাদন, বন্টন ও ভোগের কার্যক্রম সম্পন্ন হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়, মালিকানা হচ্ছে রাষ্ট্রের। এবার আসছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি বর্তমান বিশ্বে আরেকটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান, সেটি হচ্ছে মিশ্র অর্থনীতি। এখন এর বৈশিষ্ট্যগুলো কি? সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান, প্রতিযোগিতা, মুনাফা অর্জন, উদ্যোক্তা ও ভোক্তার স্বাধীনতা, আয় বন্টন। সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান। মিশ্র অর্থনীতিতে ব্যক্তি মালিকানা ও ব্যক্তি উদ্যোগের পাশাপাশি কিছু কিছু খাতে সম্পূর্ণ বা আংশিকভাবে সরকারি মালিকানা, উদ্যোগ ও নিয়ন্ত্রণ কার্যকর থাকে। অর্থাৎ এখানে সরকারের এবং বেসরকারি ব্যক্তির উভয়ের দ্বারা এটা পরিচালিত হয়। জনসাধারণের জন্য অত্যাবশ্যকীয় দ্রব্য এবং সেবা যেমন যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষার আয়োজন, এইসব প্রধানত সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তবে এক্ষেত্রেও আংশিক ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগে উৎপাদন এবং সরবরাহ দেখা যায়। এছাড়া মৌলিক ও বৃহদায়তন শিল্প, জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বড় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রধান আমদানি ও রপ্তানি দ্রব্য, জীবন রক্ষাকারী ওষুধ, শিশু খাদ্য, এসব সাধারণত সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে।
আবার মানুষের নিত্য প্রয়োজনীয় ভোগপণ্য যেমন কৃষিপণ্য, কাপড় ও তৈরি পোশাক, প্রক্রিয়াকৃত খাদ্যদ্রব্য, হোটেল, রেস্তোরাঁ, ব্যক্তিগত যানবাহন ইত্যাদি প্রধানত ব্যক্তিগত উদ্যোগে উৎপাদিত এবং সরবরাহ হয়ে থাকে। এবার আছে মুনাফা অর্জন। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার সম্পত্তিতে ব্যক্তির মালিকানা, সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা ও বেসরকারি খাতের প্রাধান্য থাকে। তাই উৎপাদনকারীকে সকল অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন। তবে জনকল্যাণমূলক কার্যাবলী, বিশেষত সেবামূলক অর্থনৈতিক কার্যাবলীতে যেমন স্বাস্থ্য, শিক্ষা এই সংক্রান্ত কার্যাবলী মুনাফা অর্জনের উদ্দেশ্য প্রায় থাকে না। আরো কিছু জনকল্যাণমূলক খাত আছে যেমন টেলিযোগাযোগ, পরিবহন, এই ক্ষেত্রেও মুনাফা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়। এবারে আছে উদ্যোক্তা ও ভোগকারীর স্বাধীনতা। গণতান্ত্রিক অর্থনীতিতে ব্যক্তি ও কোনো দ্রব্য যে পরিমাণে উৎপাদনের উদ্যোগ নিতে পারে, অর্থাৎ ধনতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তি যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারে, এখানে কোনো বাধা নিষেধ নেই। এমনকি সে কোনো দ্রব্যের ক্ষেত্রে একক উৎপাদনকারী হিসাবে একচেটিয়া ব্যবসাও করতে পারে। মিশ্র অর্থনীতিতে বিশেষত জনসাধারণের ব্যবহার্য অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে একচেটিয়া ব্যবসার উপর বিধিনিষেধ আরোপিত থাকে। এইসব দ্রব্যের ক্ষেত্রে একাধিক উৎপাদনকারী প্রতিযোগিতামূলক দামে দ্রব্যটি বাজারে ছাড়তে বাধ্য নয়। এতে জনসাধারণ উপকৃত হয়ে থাকে। এবার হচ্ছে আয় বন্টন। ব্যক্তি মালিকানার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি বিশেষ অংশ বড় বড় কলকারখানা, ভারী শিল্প প্রতিষ্ঠান, অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন ও বিপণন এবং আমদানি রপ্তানি সরকার দ্বারা নিয়ন্ত্রিত। অর্থনীতির ব্যক্তি মালিকানা অংশ ব্যক্তির সম্পূর্ণভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। এর ফলে উৎপাদিত সম্পদের সুষ্ঠু বন্টন হয় না, উৎপাদনের বিভিন্ন উৎপাদনের আয়ের বৈষম্য দেখা দেয়। মিশ্র অর্থনীতিতে উৎপাদনের যে অংশ সরকারি নিয়ন্ত্রণাধীন, সেই অংশে মুনাফা অর্জনের উদ্দেশ্য নয়, বরং সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জনের উদ্দেশ্যে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। অর্থাৎ মিশ্র অর্থনীতিতে সরকার যে উৎপাদন করে সেটা তার মুনাফা অর্জনের উদ্দেশ্য না, উদ্দেশ্য হল জনগণের কল্যাণ সাধন। মিশ্র অর্থনীতিতে সম্পদ এবং আয়ের আংশিক সুষ্ঠু বন্টন ঘটে, আর অংশবিশেষ শ্রমিক শোষিত ও বঞ্চিত হয় এবং আয় বৈষম্য পরিলক্ষিত হয়। এরপরে আসছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, সম্পদের মালিকানা, শরীয়ত ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী, উৎপাদন ব্যবস্থা ও উৎপাদনের উপাদানসমূহের পারিতোষিক, আয় বন্টন, এই পাঁচটি হল ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ধর্মে মানুষের জীবনের প্রতিটি ক্রিয়াকলাপের দিক নির্দেশনা আছে। ধর্ম হচ্ছে একটি জীবন বিধান। পবিত্র কোরআন এবং হাদিস সমূহে আইন ও নিয়ম নীতি নির্দেশনা দেওয়া আছে। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি কোরআন ও হাদিস সমূহ।
ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার আওতায় উৎপাদন ও বন্টনের বিষয়টি বুঝতে হলে আমাদের প্রথমে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জন্য প্রয়োজনীয় সকল দ্রব্য সামগ্রী, জীবজন্তু, পরিবেশ এবং বস্তুসমূহ সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষের কল্যাণের জন্য সমস্ত কিছু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত এই সকল বস্তু সামগ্রী এবং পরিবেশ, প্রকৃতি ব্যবহার করে ধর্মানুমোদিতভাবে অধিকতর সম্পদ সৃষ্টি এবং ভোগ করবে। এটাই ইসলামের বিধান। অর্থাৎ ইসলামে যে দিক নির্দেশনা দেওয়া আছে সেই দিক নির্দেশনা অনুযায়ী একজন ব্যক্তি তার অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত করবে। সম্পদের মালিকানা। ইসলামে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। ব্যক্তিগত মালিকানা সম্পদ মানুষ তার ইচ্ছামতো ব্যবহার এবং ভোগ করতে পারবে। এই সম্পদ তার উত্তরাধিকারীদের নিকট হস্তান্তরও করতে পারবে। শরীয়ত ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী। ইসলামী অর্থব্যবস্থায় অর্থনৈতিক এবং অন্যান্য সকল কার্যাবলী শরীয়তের বিধান অনুসারে পরিচালিত হয়। ইসলাম ধর্মের স্তম্ভ পাঁচটি, পবিত্র কোরআনের নির্দেশনাবলী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিধান অনুসারে অর্থনৈতিক কার্যাবলীর মৌলিক নীতিমালা স্থির করা হয় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায়। উৎপাদন ব্যবস্থা ও উৎপাদনের উপাদানসমূহের পারিতোষিক। ইসলামী অর্থব্যবস্থায় যে কোনো ব্যক্তি একক বা গোষ্ঠীবদ্ধভাবে শরীয়তসম্মত দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য বিনিয়োগ করতে পারে। সে নিজেও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় ও ভোগ করতে পারে। উৎপাদনের লক্ষ্য হল হালাল বা ধর্মসম্মত দ্রব্য ও সেবা উৎপাদন নিশ্চিত করা এবং সামাজিক কল্যাণমুখী শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা। অর্থাৎ যে ব্যক্তি উৎপাদন করবে হালাল এবং ধর্মসম্মত, ভোগ করবে উৎপাদন করবে, সেটা হবে জনগণের কল্যাণমুখী শোষণহীন সমাজ গড়ার লক্ষ্যে। ইসলামী অর্থব্যবস্থায় ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী নির্ধারিত পরিমাণ অর্থ বা সম্পদ থাকলে তার একটি নির্ধারিত অংশ সে দরিদ্র জনগণের মধ্যে বন্টনের ব্যবস্থা করবে। এই ব্যবস্থাকে বলা হয় যাকাত। যে কোনো অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের উপাদান পুঁজি এবং মূলধন। ইসলামী অর্থব্যবস্থায় সুদ লেনদেন হারাম বা নিষিদ্ধ। এই অর্থ ব্যবস্থায় সুদের বদলে পুঁজিপাতি তার পুঁজি বিনিয়োগের আনুপাতিক হারে লাভ বা লোকসানের অংশ গ্রহণ করবে। অর্থাৎ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় যদি কোনো পুঁজি বিনিয়োগ করে বা ব্যাংকে রাখে তাহলে সে সুদ পাবে না, সেখানে সে লভ্যাংশ পাবে। এক্ষেত্রে সে লাভ পেতেও পারে, আবার তার লসও হতে পারে বা লোকসানও হতে পারে। ইসলামী ব্যাংক ব্যবস্থায় সুদমুক্ত আমানত রাখা এবং ঋণ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থায় শ্রমিকের ন্যায্য পাওনা যথাসময়ে পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। এর ফলে উৎপাদিত সম্পদের সুষ্ঠু বন্টন সম্ভব হয়। আয় বন্টন। যেহেতু ইসলামী অর্থব্যবস্থায় শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণীয়, সেহেতু এখানে উৎপাদনের উপাদানসমূহের পারিতোষিক প্রদানে ন্যায়
এবং সাম্যের নীতি অনুসরণ করা হয়। অর্থাৎ কেউ পাবে কেউ পাবে না, এটা হবে না, সবাই পাবে। সাম্য, সবাই পাবে। উৎপাদনের অবদানের ভিত্তিতে উৎপাদন সমূহের পাওনা পরিশোধ করা হয়ে থাকে। এই চারটি হচ্ছে বর্তমান বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমাদের বাংলাদেশে কিরূপ অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে? প্রাচীন বাংলায় মুসলিম এবং ব্রিটিশ শাসন আমলেও বাংলাদেশে প্রধানত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল। এই ব্যবস্থা ছিল ভূস্বামী কেন্দ্রিক। ভূস্বামী অর্থাৎ যিনি ভূমির মালিক, জমির মালিক। উল্লেখযোগ্য পরিমাণ ভূমির মালিককে ভূস্বামী বলা হতো। অর্থনীতি ছিল কৃষি ভিত্তিক, কৃষি নির্ভর। একজন ভূস্বামী ছিলেন অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ। তার নিয়ন্ত্রণে সকল পেশার লোক, যেমন কৃষক, কামার, কুমার, তাঁতি, জেলে, সুতার, স্বর্ণকার, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক থাকতেন। এমনকি তার সম্পদ বা সম্পত্তির নিরাপত্তার জন্য নিজস্ব প্রজাকুল বা লাঠিয়াল বাহিনী থাকত। ব্রিটিশ শাসন আমলে এই ভূস্বামীদের বলা হতো জমিদার। তোমরা এই জমিদারদের নাম ইতিমধ্যে হয়তো জেনে থাকবে। পাকিস্তান আমলে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা স্থান করে নাই। তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো যে 12 ভূঁইয়া যারা ছিলেন হচ্ছে জমিদার, ঈসা খা, প্রতাপাদিত্য, এরকম আরো যারা ছিলেন জমিদার এক এক অঞ্চলের, তারা ছিলেন ভূস্বামী বা জমিদার। পাকিস্তান আমলে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা স্থান করে নেয়। পাকিস্তান আমলের শেষ দিকে ধনতান্ত্রিক ব্যবস্থার প্রাধান্য লাভ করে। 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর সংবিধানের ভিত্তিতে দেশে সমাজতন্ত্র অভিমুখী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। বড় বড় কলকারখানা, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা কোম্পানি, পরিবহন, প্রধান শিল্প প্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষা, আমদানি রপ্তানি ইত্যাদি রাষ্ট্রীয় মালিকানা এবং নিয়ন্ত্রণে নেওয়া হয়। সদ্য স্বাধীন দেশের যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি এবং বিপর্যস্ত সমাজের সমস্যা ও সংকট মোকাবেলায় সরকারকে প্রায় সর্বশক্তি নিয়োগ করতে হয়। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে দক্ষ প্রশাসক, ব্যবস্থাপক, উদ্যোক্তা সহ মানব সম্পদের ব্যাপক ধ্বংস সাধিত হয়। এর ফলে প্রতিষ্ঠানসমূহের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়নি। রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা এবং প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হয়। ফলে বেসরকারি খাত এবং ব্যক্তি উদ্যোগকে সম্প্রসারণ করার ব্যবস্থা নেওয়া হয়। বেসরকারি খাত ও ব্যক্তি উদ্যোগ সম্প্রসারণের এই ধারা 90-এর দশক পেরিয়ে বর্তমান সময় পর্যন্ত চালু আছে। এই ধারার স্বাধীনতার অব্যাহতির পরে রাষ্ট্রীয়করণকৃত কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান এগুলো বেসরকারি করা শুরু করা হয়। বর্তমান বিশ্বে বিরাজমান অর্থনৈতিক অবস্থার সাথে সমতালে চলার লক্ষ্যে মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে অর্থনীতিকে পরিচালিত করা হচ্ছে। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাও নানা রকম সংস্কার এবং পরিবর্তনের মধ্য দিয়ে চলছে। বর্তমানে দেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রাধান্যসমূহ মিশ্র অর্থনৈতিক অবস্থা বিদ্যমান আছে।
অর্থনীতির প্রায় সব খাত ক্রমশ বেসরকারি উদ্যোগের নিয়ন্ত্রণাধীনে চলে যাচ্ছে। এ হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টসে যে এটারে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।